জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব প্রশ্নে সবাই এক থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তাদের সাথে আছে এমন মন্তব্য করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার যথা সময়ে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে অটল রয়েছে। আর নির্বাহী পরিষদের বৈঠক শেষে জামায়াত ইসলামী জানিয়েছে, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। এদিকে এনসিপি নেতারা বলেছেন, নির্বাচনকে সামনে রেখে এক ধরনের লুট চলছে। একপাক্ষিক আচরণ ঠিক না হলে বিএনপির সাথে বসে তাদের সব আসন দিয়ে দেয়া হোক, এমনই আজ মন্তব্য করেছে এনসিপি নেতারা। মূলত দেশের বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইকে কেন্দ্র করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বেশ কয়েকটি রাজনৈতিক দল, যা নিয়ে এখন নির্বাচন কমিশনে আপিল পর্ব চলছে। সব মিলিয়ে বেশ জমে উঠেছে নির্বাচনী আয়োজন। দর্শক, সেই নির্বাচনী আয়োজন নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আর আজ আমরা আলোচনার নাম দিয়েছি ভোটের আবহাওয়া। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রেজ্জাকি, আপনাকে স্বাগতম। আমাদের সঙ্গে আরও আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন, আপনাকেও স্বাগতম। আমরা একটু শুরুতে যেতে চাই আবু হেনা রেজ্জাকি আপনার সাথে। আমি চারটি উদ্ধৃতি দিচ্ছিলাম শুরুতে, আপনি নিশ্চয়ই শুনেছেন, বিএনপি, জামাত, এনসিপি এবং অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার। কি মনে হচ্ছে আসলে কোন দিকে আমরা নির্বাচনে ঠিক এই মুহূর্তে রয়েছি? আজ থেকে মনোনয়নপত্র যে বাতিল হয়েছে সেগুলোর আপিল শুরু হয়েছে। ধন্যবাদ আপনাকে এবং আমার খুব প্রিয় একজন সহ-আলোচক ব্যারিস্টার সরোয়ার। এবং আপনি দেখেন শুরু করছেন কিন্তু এইভাবে যে জাতীয় স্বার্থে আমরা সবাই একযোগে কাজ করব। এই বক্তব্যের বয়স হলো 55 বছর, মানে বাংলাদেশ জন্ম হওয়ার পরের থেকে এই ডায়ালগ। আপনি আমাকে বলেন তো, জাতীয় স্বার্থ মানে কি? প্রথম হলে দেশের জনগণের স্বার্থ দেখবেন, দলমত নির্বিশেষে সবার। এই বাংলাদেশে আমি পিছের 15 বছর যদি শুধু টানি, 57 জন বিডিআর হত্যা হয়েছে, আয়নাগর ছিল, বিনা বিচারে হত্যা ছিল, ক্রস ফায়ার ছিল, মেজর সিনার বুকে কিভাবে গুলি মারছে ছিল। আপনি সবই তো জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত। আমরা কি ঐক্যমত্যে আসতে পারছিলাম 5ই আগস্টের পরে যে জাতীয় স্বার্থ কি, আর যাতে এটা রিপিট না হয়, আর যাতে কেউ স্বৈরাচার না হয়, সেই বিচারগুলো আগে হইতে হবে। দলমত নির্বিশেষে ঐক্যমত্য আসছিল? আসে নাই। কি জাতীয় স্বার্থ? এই যে ভেগ টার্ম ব্যবহার করেন, ঠিক না। মানুষকে সাথে জাতি মানে মানুষের সাথে 53, 54, 55 বছর যাবৎ প্রতারণা করে আসছে। এইবার আসেন আপনি নির্বাচন আবহাওয়া যেটা আপনি বলছেন, জি, আপনি জোট করছেন নির্বাচনের জন্য, তাই না? স্বতন্ত্র প্রার্থী, প্রথম বাছাইটাই আসি। উনি, আমি, আপনি তিনজন একটা দলের লোক। আমরা নমিনেশন পেপার জমা দিছি তিনজনে। কেননা আমাকে কাকে মনোনয়ন দেয় সেটা চূড়ান্ত হবে আরো পরে, কিন্তু এই মুহূর্তে আমি নমিনেশন দিলাম। দেওয়ার পর বুঝে ফেললাম যে আমাকে দিবে না। আমি স্বতন্ত্র প্রার্থী হইতে পারবো? কিভাবে হব? আমি যদি আগে প্রস্তুতি নেই তাহলে দলের নিয়ম ভঙ্গ হয়। আর যদি মুমূর্ষ ওই টাইমে যাই, সম্ভব না। কেন সম্ভব না? আপনি 1% ভোটারের স্বাক্ষর লাগবে, 1% ভোটারের এনআইডি জমা দিতে হবে, সম্প্রতি যুক্ত হয়েছে ভোটার নাম্বারটাও দিতে হবে। কোথায় পাবেন আপনি? কিভাবে পাবেন? আপনি কি এটা জানেন? 29 তারিখে আগের থেকে পিছনের 3-4 দিন, মানে 29 তারিখে আগের লাস্ট জন সার্ভার ডাউন ছিল। সার্ভার ডাউন মানে কি? আপনি পাচ্ছেন না। আপনি আমাকে বলেন যে এই যে সার্ভার ডাউনটা কি থাকা উচিত ছিল? উচিত ছিল না। 2 নম্বর, আমি যে স্বতন্ত্র প্রার্থী হইতে পারবো না এখন। কেন পারবো না? এটা করছে কেন সেটাও বলি। উনি দলের মধ্যে পপুলার একটা লোক, উনি যদি স্বতন্ত্র প্রার্থী হয়, কথার কথা বলছি, সে যদি ফেলও করে, সে ভোট কাটবে কার? তার যে প্রতিদ্বন্দ্বী, তার। এই সুকৌশলে এইটাকে বলে আইনিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা সিস্টেম রাখছে স্বতন্ত্র প্রার্থীর বেলায়। এবং আপনি স্বতন্ত্র প্রার্থীরা যে বাদ দিচ্ছে, কিভাবে বাদ দিচ্ছে? আপনি 3 লক্ষ ভোটার, 3000 লোকের স্বাক্ষর আনছেন, চট করে আপনাকে বলে দিল 2টা এনআইডি সঠিক না। আপনি কিভাবে ভেরিফাই করবেন? আপনাকে বাদ দিচ্ছে শুধুমাত্র আপনি ভোট কাটবেন বলে। 3 নম্বর আসেন, ভোট কাটবেন, কে দিচ্ছে বাদ? আরপিও যে সংশোধন করছে, এটা একটা ষড়যন্ত্র, ইঞ্জিনিয়ারিং।
ইঞ্জিনিয়ারিং আপনি এখনই তাকাইলে দেখতে পারবেন প্রভাবশালী কারা রাজনীতিতে, তারাই করছে, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেই করছে। এইবার আসেন, ভোটটা গোপন ব্যাপার, ভোটটা তো আমার গোপন ব্যাপার। জি। তা আমি যখন আমার এনআইডি জমা দিল, আমার পক্ষে স্বাক্ষর করলো 1000 বা 2000 বা 5000 লোকে, সব তো ওপেন হয়ে যাচ্ছে। বড় দল গিয়ে তার টুটি চেপে ধরবে। যারা যারা স্বাক্ষর দিল। ইয়েস। সুতরাং এটা কোনো সিস্টেম হতে পারে না, এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি না। আপনি যখন আমার গোপনীয়তা নষ্ট করতেছেন ইন দ্য নেম অফ আরপিও, এটা হতে পারে না, এটা সিস্টেম না। এটাকে আমি নির্বাচন করব আমার অধিকার। ইফ আই এম পপুলার, আমি জিতবো অথবা আমি হারবো, ভেরি সিম্পল। এইবার আসেন জোট। কোন গণতন্ত্র জোট অ্যালাউ করে? আমরা তিনজন একটা দলের প্রার্থী, এই তিনটা দল, এই তিনজনের বাদ দিয়া জোট বানাইয়া তৃতীয় একটা ব্যক্তিরে নমিনেশন দিলাম। নমিনেশন দিয়ে বললাম, আমাদেরকে বলা হলো তাকে ভোট দিতে। কোন বিধান? সে তো অন্য দলের, তার তো আইডিওলজি আমার সাথে মেলে না বলেই ভিন্ন দল। তাহলে আমাকে যে বলা হচ্ছে, আপনার সিস্টেমেটিক ওয়েতে আমি গণতন্ত্র ব্রেক করে যাচ্ছি। আপনি গণতন্ত্র ব্রেক করে গিয়ে গণতন্ত্রের দোহাই দিবেন, মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না। জোট তো বাংলাদেশে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আজকে জোটের সিস্টেম আছে, জোট তো ভারতেও আছে। আফটার ইলেকশন আপনি জোট করেন, না করছে কি আপনাকে? কিন্তু আপনি যে নির্বাচনের সিস্টেমটাই যাচ্ছেন। এরপরে আসেন, আবার এমনও আছে অন্য দল থেকে আইসা আমার দলে যোগ দিল। হচ্ছে কেন? এটা জঘন্য, কারণ সে তার আইডিওলজিকে বিকাই দিছে শুধু এমপি হওয়ার জন্য। আর যাই হোক, এই সমস্ত লোকের ট্রাস্ট করা যায় না, পলিটিক্যালি ট্রাস্ট জি, মার্কা পাওয়ার জন্য। জি, আমি আবার আপনার কাছে আসছি, একটু যেতে চাই সরোয়ার ভাই আপনার কাছে। আজকে এনসিপি নেতারা বলেছেন যে একপাক্ষিক আচরণ ঠিক না হলে বিএনপির সাথে বসে তাদের সব আসন দিয়ে দেয়া হোক। আপনিও বিএনপির একজন নেতা, মানে এই ধরনের কথা কেন বলছে এনসিপি বিএনপিকে নিয়ে? কি ঘটলো, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সমালোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, বাংলাদেশে কতগুলো পলিটিক্যাল কালচার ডেভেলপ করেছে, তার ভিতরে একটা কালচার এরকম যে যদি সরকারি কর্মকর্তারা অথবা অন্য অন্য যে স্টেক হোল্ডার্স তারা যদি বুঝতে পারে যে এই দল ক্ষমতায় আসতেছে, তখন তারা নিজে থেকে মানে একটা এপিসমেন্ট পলিসি ফলো করে। মানে আগে থেকেই একটা এমন একটা সিচুয়েশন নেয়, পোটেনশিয়াল প্রচ্ছন্ন ভবিষ্যতে কৃপা পাওয়ার জন্য সবাই এক ধরনের লয়ালিটি দেখাতে চায়। সেইটার বাইরে যারা অ্যাডমিনিস্ট্রেশনে তারা না, বিচার ব্যবস্থার কর্মকর্তা তারা না, বিভিন্ন বাহিনীর কর্মকর্তা তারাও না। সো এখন এই মুহূর্তে এমন একটা আবহাওয়া বিরাজ করছে যে বিএনপি প্রায় ক্ষমতায় চলে আসছে। হ্যাঁ, তো এই যে বিএনপি প্রায় ক্ষমতায় চলে আসছে, দেখেন অ্যাজ অন টুডে আজকে আমরা দেখতেছিলাম যে সবাই কিন্তু এই তারেক সাহেবের সাথে দেখা করতে চাচ্ছে। বাংলাদেশে যেমন সে ডিফ্যাক্টো সরকার চালাচ্ছে এখন। অ্যাকচুয়ালি 5ই আগস্টের পরে বিএনপি এক ধরনের ডিফ্যাক্টো ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, কিন্তু উনি বাংলাদেশে আসার পরে সরকার, পুরো সরকার ব্যবস্থাটা অলিখিতভাবে তার হাতে চলে গেছে। এখন কিন্তু ইউনুসের কোনো খবরই নেই, অন্তর্বর্তী সরকার আছে কি আছে না সেইটাই কিন্তু এখন অনুমান করা যাচ্ছে না। সো এই পরিস্থিতিতে প্রশাসনে যারা নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত, আপনার স্পেশালি যারা রিটার্নিং অফিসার হয়েছে, সহকারী রিটার্নিং অফিসার, এরা তো মেজরিটি হইল আপনার প্রশাসনের লোক। তো এদের ভিতরে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি যদি একটু দেখাতে পারি যে এই দলকে ক্ষমতায় আসার জন্য আমার কোনো না কোনো ভূমিকা ছিল বা আছে, আমি চেষ্টা করছি, তখন এইটা ভবিষ্যতে তার এলিভেশনে সুবিধা হয়। আর এইটা তারেক রহমান চাচ্ছে, যদি না উনি চাচ্ছে কি না, উনি চাচ্ছে কি চাচ্ছে সেটা না, এটা অনেকে স্বতঃস্ফূর্তভাবে করে, মানে নিজের স্বার্থ বজায় রাখার জন্য। মানে যেদিকে বাতাস সেই দিকে পাল, একটা কথা আছে না, সেই রকম। এবং বিচার ব্যবস্থাও তাই। বিচার ব্যবস্থায় মানে মনে করেন যে এই কোনো একটা দল ক্ষমতায় আসার মতো আবহাওয়া পরিবেশ তৈরি হলে, তখন ওই দলের যদি কোনো উকিল টুকিল থাকে, তারা কোর্টে গেলে তারা যে রিলিফ পায়, সাধারণ উকিলরা সেটা পায় না। সেই জন্য আমরা দুইজনে এখানে লয়ার, সুপ্রিম কোর্টের হাইয়েস্ট কোর্টের অ্যাপিলেট ডিভিশনের লয়ার। আমাদের কাছে মনে হয়েছে যে বিচার বিভাগের যে বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়া এবং অ্যাটর্নি সার্ভিস নিয়োগের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যে রাজনৈতিক প্রভাব, এই রাজনৈতিক প্রভাব মুক্ত বিচারপতি নিয়োগ অথবা অ্যাটর্নি সার্ভিস নিয়োগ যদি না করা যায়, বাংলাদেশের বিচার ব্যবস্থা কোনোদিনও স্বাধীন হবে না, কোনোদিন স্বাধীন হবে না, আলাদা করে দেওয়া হয়েছে। আলাদা, তাতে কোনো লাভ নাই, তাতে কোনো লাভ নেই। এই যে
কে জজ হবে, কে অ্যাটর্নি হবে, এই যে প্রভাব, এবং সেখানে লিস্ট করা হয় যে অমুক জায়গা থেকে সুপারিশ নিয়ে আসেন, অমুক জায়গা থেকে সুপারিশ নিয়ে আসেন। এইসব কারণে আমি এই নির্বাচনে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলাম বললাম কেন, ওই যে 1%-এর ব্যাপারে রাজ্জাকি ভাই এটা জানে, একটা রিভিউ আপনার পেন্ডিং আছে। এই রিভিউটা তফসিলে আগে শোনার কথা ছিল, অ্যাপিলেট ডিভিশন সেটা শুনতে পারে নাই। অর্ডার ছিল প্রথম 10-এর ভিতরে আসবে, গত 2 মাস ধরে সেই রিভিউটা শোনা যায় নাই। এই আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আবার 1% ভোটার দিতে হয়েছে। এই 1% ভোটার এমন একটা কালো আইন, যে কোনো একটা ক্লজ ব্যবহার করে অমুকের ঠিকানা ঠিক নাই, অমুকের স্বাক্ষর ঠিক নাই, অথবা ভোটার আইডি ঠিক নাই, আপনাকে যে কোনো সময় ডিসকোয়ালিফাই করতে পারে। আমার মনে হয়েছে এই রিটার্নিং অফিসার কোনো ক্ষেত্রে আমার মনে হয়েছে যে প্রশাসনকে ব্যবহার করে কাকে ডিসকোয়ালিফাই করা হবে, কাকে এইখানে কোয়ালিফাই করা হবে, এইটা পেনিট্রেশন এক ধরনের প্রভাব বিস্তার হয়েছে বলে আমার মনে হয়েছে কোন কোন জায়গায়। না, কিন্তু ওই যে কথাটাই বললো যে বিএনপিকে সব আসন দিয়ে দেওয়া হোক, মানে এনসিপি এই ধরনের কথা কেন বলছে এখনই? ওই যে প্রশাসন সম্পূর্ণ যে ঝুঁকে পড়েছে, এই যে আমি বললাম যে আমাকে দেখা যাচ্ছে যে 10টা র্যান্ডম স্যাম্পলিং করে, র্যান্ডম আপনি র্যান্ডম 10টা কে নির্বাচন করলো, কে 10টা, এই 10টা যে প্রশাসনে কেউ বলে দেয় না যে এই 10 জন আপনি ই করেন। এবং আরও এটা হয়, রাজ্জাকের সাথে অ্যাড করি, মনে করেন 10 জনের নাম আগে রাইভেল প্রার্থীর কাছে চলে গেল, 10 জন যে স্যাম্পল চেক করবে, রাত্রে যে বলে আসবে যে তুমি এখান থেকে পালাই যাও, অথবা তুমি এইটা সঠিক তথ্য দিবা না, এইটা যে নিউট্রাল হয়েছে সেইটার গ্যারান্টি কোথায়? এখন আমি সিদ্ধান্ত নিয়েছি হয়তো আমি আপিল করব না, আপিল করলে হয়তো এটা কারেক্টেড হবে। কেন আপিল করব না? আমার ক্ষেত্রে একটা স্পেশাল ঘটনা ঘটছে, সেটা হলো তারেক সাহেব যে সিটে ঢাকা 17-তে আমি নির্বাচন করতে চেয়েছিলাম, উনি ওইখানে শেষ মুহূর্তে, লাস্ট মুহূর্তে এসে প্রার্থী হয়েছেন। তো উনি যেহেতু প্রার্থী হয়েছে, সেই জন্য আই থট যে আমি আর এপিল টেবিল করবো না, আমি ফ্রম দা রেস। জি রাজ্জাকি ভাই, যেদিকে বাতাস সেদিকে পাল বলছিলেন এটি। আর আরেকটি কথা বলছিলেন, আমি যেটি বলছিলাম এনসিপির কথা, যে এনসিপির যে কথাটি বলছেন যে সব সিট দিয়ে প্রশাসন, যে মানে আমরা যেটা বলছিলাম যে তারেক রহমান কিন্তু প্রশাসনকে ডেকে বলেননি, কিংবা বিএনপিকে বলেননি যে আপনারা আমাদের কাজ করেন, কিন্তু আগেই কেন রিটার্নিং কর্মকর্তারা এমন ঝুঁকে বললেন? আর এখন বাতাস কোন দিকে, পাল কোন দিকে, আমি সে উত্তর জানবো। রাজ্জাকি দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম ভোটের আবহাওয়া নিয়ে। আমরা ছিলাম আবু হেনা রাজ্জাকি। আপনার কাছে জানতে ছিলাম যে যেদিকে বাতাস সেদিকে পাল, রিটার্নিং কর্মকর্তাদের বাতাস এখন কোন দিকে বহিছে? আমি আপনার একটা সিম্পল কথা বলি আগে। বাংলাদেশ পলিটিক্স, আমি বিশ্বেরটা বলবো না, বাংলাদেশ পলিটিক্স কন্ট্রোল করে 3টা সেক্টর, ব্রোক্রেট, সিভিল হোক, মিলিটারি ব্যুরোক্রেসি হোক, আমলা হোক, ইত্যাদি ইত্যাদি একটা। আর একটা হলো মিডিয়া, আর একটা হলো বিজনেস কমিউনিটি। 3টা বড়, এবং রাজনীতিবিদরা এদের কাছে গুটি, কিচ্ছু না। রাজনীতিবিদ এদের কাছে গুটি। আপনি দেখেন প্রথম আলো যদি পত্রিকাটা ধরেন, আপনি আজকে যখন গ্রেনেড হামলা হয়েছে, ভাই সরার ভাই, গ্রেনেড হামলা হয়েছে, পুলিশ রিপোর্ট হয় নাই, পুলিশ তদন্ত নেই, কিছু হয় নাই, তার আগে প্রথম আলো বলে ফেললো এই গ্রেনেড হামলা করেছে তারেক জিয়া এবং খালেদা। প্রথম আলোতে কিভাবে এই কথাটা সে কিভাবে লিখলো? পুলিশ রিপোর্ট তো হয় নাই, তদন্ত হয় নাই, কিছুই হয় নাই, বলে ফেলছে। সেই কথাটা কি আজকে আমাদের সম্মানিত বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মনে আছে? নিশ্চয়ই থাকবে না কেন? কিন্তু আমি তো দেখলাম প্রথম আলো যে ওয়েলিংটা তাদেরকে শুরু করছে, এটা যেভাবে অ্যাকসেপ্ট করছে, আমি জানি না, আমি বিরোধিতা করছি না, আমি সিনারিও। তারেক রহমান সাহেব আজকে 25শে ডিসেম্বর আসছে, তার আসার আগ পর্যন্ত এবং সে যখন দেশ ছেড়ে চলে গেল, এই মাঝখানের সময়টায় কোনো পত্রিকায় তারে নিয়ে কোনো নিউজ হয়েছিল? সে দলটাকে কিভাবে টিকায় রাখছে, কিভাবে নিষেধাজ্ঞা ছিল আইনগতভাবে, হটেভার ইট থাকলো কেন নিষেধাজ্ঞা? সেই রাজনীতিবিদরা কোথায় ছিল? সমস্ত বিএনপির লোক তো এক তারেক রহমান ছাড়া সব তো এই দেশে ছিল। এইবার আসেন ওই যে যেদিকে পাল হাওয়া, সেটা বলছি। যেই বিজনেস কমিউনিটি তার খালেদা জি আর হাসিনার কাছে গিয়ে বলছিল পতনের আগে আগে, দয়া করে 3 মাস ব্যবসা করবো না মাননীয় নেত্রী, কিন্তু আপনার সাথে আমরা আছি, সেই লোকগুলো আবার যাচ্ছে তারেক রহমান সাহেব তাকে দেখা করতে যাওয়াটা অপরাধ না। আমি বলছি এই যে সেক্টরটা, বিজনেস কমিউনিটি, মিডিয়া, আপনি মিডিয়া দেখেন আজকে না, এই ব্যবসায়ীরা তো জামাত আমিরের সাথে দেখা করেছিল। আমি সেটাই তো বলতেছি। এই যে পাল বললেন, এই যে মিডিয়া এখন যে কথাবার্তাগুলো বলতেছে, মিডিয়া, আপনি বলেন তো বিএনপির বিরুদ্ধে বা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে
কোনো সমালোচনামূলক কোনো নিউজ আপনাদের কাছে আছে? উনি কি করলো এসে বললো, আমি কি বললাম, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। কিন্তু কিছু ঘটেছে যে তারেক রহমানদের আমি ঘটেছে কি ঘটে নাই যদি বলেন তাহলে আমি আপনাকে বলি। উনি বলছেন না আই হ্যাভ এ প্ল্যান, আপনাকে একবারও লিখছেন প্ল্যানটা জানতে চাই বা জনগণ জানতে চায়, কথার কথা বলছি, আপনি লেখেন নাই। 2 নম্বর, উনি আসার আগে বলছিলেন আমার আসাটার সিদ্ধান্ত আমার একার নয় এবং আমি কেন আসতে পারতেছি না এবং সেটা বলার জন্য আমার অবরতের সুযোগ নাই। এই 2টা প্রশ্নকে রেজ করা হয়েছে, কথার কথা বলছি, পারবেন না। এটার মানে এই না যে আমি বিরোধী। আমি বলছি যে আপনি ফ্রিডম অফ স্পিচ বলতে যা বোঝায় আমরা রিভার্স হয়ে গেলাম কেন, যে ফ্রিডম অফ স্পিচ কিন্তু বাংলাদেশ সবসময় থাকবে, আমি আপনাকে বলছি, কিন্তু ফ্রিডম আফটার স্পিচ থাকে কিনা সেটা হলো আমার বিবেচ্য বিষয়। সুতরাং এই কারণে আমি বলতেছি, এখন আপনি বলছেন যেদিকে পাল যেদিকে হাওয়া। এইবার আসেন এনসিপি বলছে কি বলছে, সব সিট তাদেরকে দিয়ে দাও। আচ্ছা আপনি আমাকে বলেন তো, জুলাই আগস্ট আন্দোলনটা যদি না হইতো 26শে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হইতো? সম্ভাবনা ছিল না, প্রশ্ন এটা হইতোই না। আপনি যদি শেখ হাসিনা না যাইতো আপনি নির্বাচন হইতো না। তাহলে যে ছেলেগুলোকে কারণে আপনি আজকে নির্বাচনের সুযোগ আমরা পাইলাম, সেই ছেলেটাকে তো ফ্যাসিজম সরাইছে, তাকে তো সবাই আগলে রাখার কথা। আজকে সে আর এক ঘটনায় গিয়ে জোট বানাইছে, ভালো কথা। এই আজকে যদি এই আগস্ট বিপ্লব না হইতো তাহলে আপনি বলেন তো, শেখ হাসিনা কিন্তু জিয়াউর রহমান সাহেবের কবরটাকে তুলে নিতে চেয়েছিল, খেয়াল আছে আপনার? আপনি কি মনে করেন আজকে আমাদের সম্মানিত, যেমন আমি বেগম খালেদা জিয়ার অন্ধভক্ত, জিয়াউর রহমান সাহেবের অন্ধভক্ত, কেন জানেন? 2টো কারণে। উনি আমার ইসলামী কলেজ ভিজিট করছিল ক্যান্টনমেন্টে, জিয়াউর রহমান সাহেব, এবং বঙ্গভবনে আমার একবার দেখা হয়েছিল, আর বেগম খালেদা জিয়ার সাথে আমার সুযোগ হয়েছিল একবার ইফতার করার। সেই কারণে আমি তাদের পার্সোনালিটি দেখে মুগ্ধ। কিন্তু আপনি মনে করেন আজকে যদি 5ই আগস্ট না হইতো, আপনি কি কল্পনা করতে পারেন যে আমাদের এই একটা জানাজা এরকম হইতো? আপনি যদি এইগুলা মাথায় না রাখেন, আপনি বলেন বেগম খালেদা জিয়ারে যেই নির্যাতন শেখ হাসিনা করছে, তারপরে সম্মান দেখালে দেখা যায় ইউনূস সাহেব এবং এই ছাত্ররা, আজকে যে দাফন যে জানাজাটা হইছে, এটা টোটাল সরকার বলেন এবং এটা বিএনপিও মানে, বিএনপি তো কথা আমার আপনি মানবেন, আপনি তাহলে তাকে একসেপ্ট করতেছেন না কেন? আমার কথাটা ওখানে। একসেপ্ট কেন করছেন? কোথায় সে জামাতের সাথে যার জোট করতে হইলো কেন? আপনি তো নির্বাচন এনসিপির সিদ্ধান্ত কার সঙ্গে জোট করবে। আমরা আরে ভাই আমরা তো এই বাজারে থাকি নাকি? আপনি আমাকে বুঝাইলে হবে? আমি তো এই মাঠে থাকি, মাঠে হাটে যাই তো আমি, তাহলে আমি দেখতেছি না? আমি সেজন্য বলছি, আপনি 24-এর মুক্তিযোদ্ধা যারা ফ্যাসিজমকে সরানোর জন্য বুকে গুলি পেতে নিয়েছে, এটাকে যদি আপনি একসেপ্ট না করেন, অথচ আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি নিয়ে আন্দোলন করি, সমালোচনা আসতেছে কি, আমি যে কাজটা করব সে কাজটা আমি যেভাবেই করি না কেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু উনি করলে এটা আমার কাছে কৈফিয়ত দিতে হবে, কিন্তু কিংবা এটা তার অপরাধ হইছে, এই রাজনীতি এখন চলবে না। জি একদমই। সরোর ভাই, জামাত যেটি বলেছে যে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি, মানে সরকার তো অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস সেই সরকারের প্রধান, মানে এখনো সৃষ্টি হয়নি, এমন অভিযোগ জামাত কেন করছে আজকে? এটা এই কারণেই যে সঠিক নির্বাচন হতে হলে যে ফ্যাক্টরসগুলো দরকার, সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সো বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে উন্নত হয়েছে, এটা নোবডি উইল বিলিভ ইট। এবং যে আওয়ামী লীগের যে নিয়োগ 15 বছরে, সেখানে তারা তাদের লোককেই নিয়োগ দিয়েছে এবং তারা অনেকেই ঘাপটি মেরে বসে আছে কোনো ঘটনা ঘটাতে, যাতে এইটা সামনে আনতে পারে যে আওয়ামী লীগের সময় যেভাবে নির্বাচন হয়েছে তার চেয়ে ভালো নির্বাচন এখানে হয়নি। এইটার সাথে আপনি যোগ করেন যে আজকে ডক্টর দিলারা চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভর্নমেন্ট পলিটিক্সে যে টিচার ছিলেন, খালেদা জিয়ার খুব কাছের মানুষ, ওনার একটা ফেসবুকে আমি একটা ওনার বক্তব্য দেখলাম, উনি বলেছে যে একটি সাজানো নির্বাচন হতে যাচ্ছে। সো নিশ্চয়ই সেই ধরনের সিমটম আছে বলে যে সিট ভাগ করে নেওয়া, কে কয় সিট পাবে। এবং আপনি দেখেন যে ডিসকোয়ালিফাই এবং কোয়ালিফাই যারা হয়েছে, ওইখানে কিন্তু একটা ইন্ডিকেটর আছে কারা কারা এখানে জিততে পারে। সেই জন্য এখন আপনি আরেকটা কোশ্চেন করছেন, এই সাজানো নির্বাচনে আপনি কি মানে বিএনপি জামাত যৌথ সাজানো, বিএনপি জামাত এবং ছোট দলগুলো সহ সবাই মিলে একটা সাজানো, মনে করেন নাহিদকেও একটা সিট দিবে, ব্যাপারটা এরকম হতে পারে। অর্থাৎ একটা গভর্নমেন্ট অফ কনসেনসাস বলা হয়েছে না, জাতীয় সরকার টাইপের, জাতীয় সরকার। তো এটা কনসেনসাস ইলেকশন হতে পারে।
তো সেটা তো 5ই আগস্টের চেতনা না, কিন্তু ইলেকশন হলো না, ইঞ্জিনিয়ারিং হলো। এটা তো ইঞ্জিনিয়ারিং হলো, এবং সেই দিকে যদি যায় সেটা ভয়াবহ একটা ভুল হবে। এবং আপনি বলেছেন যে তারেক সাহেব এইগুলা ইন্ডিকেটর করে কিনা, দরকার নাই তার করার, এইগুলা নিজে থেকেই করে। এটা এমন একটা তৈলক্ত জাতি, এত তৈল করতে পারে। আপনাকে মানে মজা হিসেবে বলি যে যারা পদলোহন করে, এখন যে ক্ষমতায় যেতে যায়, যে কেউ একজন সরিষার তেল দিয়া পদলোহন করতেছে, ওখানে তার চেয়ে বড় পদলোহনকারী একটা ছবি নিয়ে যাবে, অথবা এমন তৈল নিয়ে যাবে যে বস, ও যে তৈল মারছে ওই তৈল ভালো না, আমার কাছে ভালো তৈল আছে, আপনি পা দুইটা আমার দিকে আগাই দেন, আমি আপনাকে এই থেকে মালিশ করি। এই ধরনের লোকে বেশি। তো ওইটা তার নির্দেশে দরকার নেই, ওই এমনিতে হয়ে যাবে। ওই যে বললাম না, একদম প্রশাসন থেকে বিভিন্ন থেকে তারা বসে থাকে একটু দেখাইতে, এখন অতি বিএনপি সাজবে সবাই। এবং আমি একটা আশঙ্কা প্রকাশ করছি যে এখন থেকে দেখবেন যে তারেক সাহেবের আর কোনো সমালোচনা হবে না, এমনিতেই হবে না। উনি যদি বলে যে আপনারা আমার সমালোচনা করবেন, কিন্তু কোনো বলেছেন, কিন্তু কোনো সমালোচনা হবে না। কিন্তু সাংবাদিকদের বলেছেন এই যে সমালোচনা হবে না, এই যে প্রোটোকল, ওনাকে জনগণের ট্রাস্ট থেকে বিচ্ছিন্ন করে ফেলবে এই ওই তৈল বর্ধনকারীরা। এবং এই যে সমালোচনা হবে না, সেইটা যদি উনি অতিক্রম করতে না পারে, তাহলে ওনার জন্য ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে। জি, রাজিক ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে সাবেক সিইসি উত্তরা থেকে জনতা যাকে আটক করে পুলিশে দিল, তার গলায় জুতোর মালা দেওয়া হয়েছিল। এটা কিন্তু বেশি দিন আগের কথা না, একদমই আমাদের সামনে ভাসছে চোখে সেই ছবিগুলো। তো সেগুলো তো নিশ্চয়ই যারা প্রশাসনে আছে তাদের চোখের সামনেও ভাসবার কথা। যেটি বলছিলেন সারোয়ার ভাই, যে তারেক রহমানও চান হয়তো তার সমালোচনা হোক, কিন্তু এই যে প্রশাসন বা আপনি যাদের যাদের কথা বললেন, মানে তারা কেন শিক্ষা, আমি একটা আসবে, তারা কেন এই ছবিগুলো কি তাদের চোখ থেকে সরে যাচ্ছে, কেন সামনে আসছে না, কেন আগের জায়গায় ফিরে যাচ্ছে? আপনার কি মনে হয় সংকটটা আসলে কোথায়, সমস্যাটাই কোথায়? আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তার কিন্তু আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি করে সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। আজকের আলোচনার বিষয় ভোটের আবহাওয়া। আপনারা ছিলাম অ্যাডভোকেট আবু হেনা রেজ্জাকে। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, অতীত থেকে কিংবা জুলাই গণঅভ্যুত্থান থেকে কিংবা 5 আগস্টের যে পরিণতি থেকে প্রশাসন শিক্ষা নিচ্ছে কি? ধন্যবাদ আপনাকে। আপনি বিগত প্রধান নির্বাচন কমিশনের কথাটা বলছেন, যাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জুতার মালা পরানো হয়েছে। উনি যখন ইলেকশন কমিশন ছিলেন, উনি সন্ধ্যাবেলা শুধু রেজাল্ট ঘোষণা করছেন, এবং আমি দামির যে নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখছি কত % ভোটার গেছে, কারণ নির্বাচন তো বিজয় সুনিশ্চিত। সুতরাং একটা ফলাফল ঘোষণা করছে। এই যে ফলাফল ঘোষণা করাটা, উনি তো একটা সাংবিধানিক পদ হোল্ড করতেন। এটাকে বলতে পারেন কি জানেন? আমরা মব বলি না, ওইটা ছিল সাংবিধানিক মব। আচ্ছা, সাংবিধানিক মব। তারপরে যারা ব্যাংক লুট করছে, মনে করেন বড় বড় ব্যবসায়ী, নাম বলার দরকার নাই, নাম বললে কি হবে, কারণ তারা অলরেডি শেল্টার পাইছে বাংলাদেশে। তারা যখন ব্যাংক লুট করছে, আমি একটু আগে বলছি, আমলা, মিডিয়া এবং ব্যবসায়ী, তিনের কাছে রাজনীতিবিদরা গুটি। অর্থাৎ ব্যবসায়ীরা ব্যাংকের থেকে টাকা লুট করে তার একটা অংশ রাজনীতিবিদ চালায়। এখন এই রাজনীতিবিদরা তাকে শেল্টার দিচ্ছে। ফলে রেজাল্টটা কি হয়েছে? রেজাল্ট হইল এই যে আপনি এই পুরনো বন্দোবস্ত থেকে ফেরত আসতে পারতেছেন না। আপনি আমলাদের কথা বলছেন, নির্বাচনটা করে কারা? জাস্ট আমলারা। মাঠে কিন্তু শুধু আমলা, ফলাফল ঘোষণা করবে আমলা, রিটার্নিং অফিসার আমলা, সব কিন্তু আমলা। নির্বাচনে কারচুপি করে কারা? সরকারের প্ররোচনায় করুক, কাজটা করে কিন্তু আমলা। কিন্তু যখন অঘটন ঘটে তখন পালায় রাজনীতিবিদ, তারা থাকে বহাল তবিয়তে। অর্থাৎ এই যে বন্দোবস্তটাকে তাদের টিকিয়ে রাখতে হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আনুপাতিক হারে যদি ধরেন 18 কোটি লোকের মধ্যে ব্যবসায়ী আছে, লয়ার আছে, সব আনুপাতিক হারে, গুলশানে প্লট, রাজুকের প্লট, সবচেয়ে বেশি আনুপাতিক হারে কাদের? আমলাদের। সবচেয়ে বেশি দুর্নীতিবাজ আমলাদের। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, তাহলে কি করতে হবে? এই আমলাদের এটাকে বহাল রাখতে হবে। আবার এই আমলাদের বদৌলতে আমলাদেরকে ব্যবহার করে রাজনীতিবিদ যারা আসেন ক্ষমতায়, তারা ডিপেন্ড করতে হয় আমলাদের উপরে। এবং এর সঙ্গে যে মনোনয়ন যে যাচাই বাছাই হলো, তার সম্পর্কটা কোথায়? তারা কেন এইভাবে করলেন, প্রশ্ন কেন উঠলো? ওই যে প্ল্যান করা, আপনি প্ল্যান করা, বললামই তো যে কে কার ভোট কাটবে, ওই যেটা একটু আগে বললাম যেটা। সুতরাং আপনি এখানে সবকিছু সুপরিকল্পিত, একটা ডিজাইনড ইলেকশন হতে যাচ্ছে। কেন আমি বলি,
আপনি যদি ইলেকশনে কোনো মানে শুদ্ধ ডিজাইন কি শুরু হয়ে গেছে না Of হবে? course, শুরু হয়ে গেছে তো বুঝেই যাচ্ছে। আপনি অনেক 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 ক্যান্ডিডেট বাতিল হয়ে যাচ্ছে যাদের বাতিল হওয়ার কথা না, এবং সম্ভাব্য যারা ক্ষমতা আসবে তাদের কোনো প্রার্থীতা কোথাও বাতিল হয় নাই, মানে সব নিখুঁত। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আমি আপনাকে বলছি আমাদের নির্বাচন যদি 60% ভালো হয়, শুদ্ধ পরিশুদ্ধ নির্বাচন যাকে বলি, 60% যদি নির্বাচন ভালো হয়, সামনে নির্বাচনটা বলতেছি আমি, তাইলে আপনি মনে করেন মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদি 80% হয় আরও লড়াই হবে, এবং এই লড়াইটায় কি হবে, সিঙ্গেল মেজরিটি কোনো দল পাইতে পারে, নিশ্চয়ই একটা দল তো সিঙ্গেল মেজরিটি পাবে, বাট 2/3 মেজরিটি যদি পাইতে হয় আমি নিশ্চিত ইঞ্জিনিয়ারিং ছাড়া আপনি পাবেন না। 2/3 মেজরিটি নিতে হইলে 2/3 মেজরিটি মানে 300-র মধ্যে 220-30টা নিতে হবে, তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং লাগবে। 200+ এবং এই ইঞ্জিনিয়ারিংটা করবে কেন? ওই আমলারা করবে কেন? তাদের পুরনো বন্দোবস্ত টিকায় রাখার জন্য, যাতে দুর্নীতি চাপা পড়ে আবার আসে, এবং এই এবার যারা ক্ষমতা আসবে তারা আবার অতীতে যারা অপকর্ম করছে সেটা ঢেকে রাখবে, আবার এরা চলে যাওয়ার পর ওরা আসলে এদেরটা ঢেকে রাখবে। একদমই, এই পুরনো একদমই। বন্দোবস্তের কারণে এই আমলা। স্যার ভাই, আমরা আজকে দেখলাম যে গাজীপুরের একজন জুলাইয়ের আন্দোলনের সময় রাজপথে ছিলেন তাহরিমা সুরভি, আপনি নিশ্চয়ই দেখেছেন, তাকে গ্রেফতার করা হয়েছিল প্রায় 10-12 দিন, সপ্তাহখানেক আগে একটা চাঁদাবাজির মামলায়। সেটি নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হলো, আমরা হঠাৎ দেখলাম যে আইন উপদেষ্টা একটি পোস্ট দিলেন, ফেসবুক পোস্ট, সেই পোস্ট দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রিমান্ড বাতিল হয়ে জামিন হয়ে গেল। তার মানে আদালত কি এখনো সে আগের সিস্টেমে মানে মন্ত্রীরাই চালাচ্ছেন নাকি, বিষয়টি কি? হ্যাঁ, তাই তো, আদালত সবসময় এই আইন মন্ত্রণালয় চালাইছে, আইন মন্ত্রণালয় এবং আইন সচিব। ওইখানে সেই সময় একজন পিস্তল দুলাল নামে একজন সচিব ছিল, সে বোধহয় মারা গেছে। যত মিথ্যা মামলা, জামিন, এবং আনিসুল হক, সে তো তার সিন্ডিকেটই ছিল যে কোন কোন মামলা জামিন হবে, এবং তার টিম পুরো বাংলাদেশে চলে যেত। বাড়ি 5 বছর পরে কি তাই হবার কথা ছিল? সেরকম হচ্ছে। আপনি এইটা যদি হয়ে থাকে রিমান্ড থেকে বাতিল করে, তাহলে এটা সেকেন্ড কেস। প্রথম হলো আপনার ওই যে আওয়ামী লীগের যে প্রার্থী ছিল, ওই ব্যবসায়ী, আমার নামটা মনে সাবের হোসেন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, সাবের হোসেন চৌধুরীকে রিমান্ড থেকে ডেকে এনে তারপর জামিন দেওয়া হয়েছে, তাহলে এটা সেকেন্ড কেস। তার মানে আইন তার নিজস্ব গতিতে এটা চলছে না। হ্যাঁ, আর আমি রাজ্জাকে বলতে পুরাতন বন্দোবস্ত শুধু কিন্তু ব্যুরোক্রেসি শুধু পুরাতন বন্দোবস্ত বজায় রাখার জন্য করছে না, রাদার এই তাদেরকে দিয়ে এই কাজ করাবার জন্য ডিসিদেরকে চয়েস করে নেওয়া হয়, এবং চয়েস করে নেওয়ার সময় সেইখানে ক্লাসিফিকেশন করা হয় সে আমার লোক। এই জন্য আমরা সবসময় বলে যাচ্ছি যে এই আমার লোক যারা সৃষ্টি করে, ক্রাইসিসের সময় একজন আমার লোক থাকে না। সেটা আওয়ামী লীগ বহুতবার সৃষ্টি করেছে, এরশাদ সৃষ্টি করেছিল, আর যারা সৃষ্টি করেছে এই আমার লোকরা কিন্তু ক্রাইসিসের সময় থাকে না। এই আমার লোক কালচার থেকে বের হতে পারছে না বাংলাদেশ কোনোভাবে। সেই জন্য আমি বলি যে মানে এটি দিন শেষে গিয়ে ক্ষতি হয় কার, যে আমার লোকদের কারণে? দেশের। সেখানে বলি যে আপনি ব্যুরোক্রেসির কথা বললেন তো, আমি ডক্টর আকবর আলী খানের কয়েকটা বই আছে, 4টা বই আছে, খুব ভালো বই। উনি ওনার বইতে লিখে গেছেন এবং ইন্টারভিউ দিয়ে বলেছেন যে ব্যুরোক্রেসি অনলি হেল্পস দেমসেলভস। এই যে রাজ্জাক ভাই বলে যে তারা এই যে প্লট নেওয়া, সমস্ত বেনিফিট নেওয়া, সবচেয়ে বেশি মানি লন্ডারিং কারা করছে? এই আমলারা। সো এই আমলাদেরকে নিয়ন্ত্রণ করবে কে? পলিটিশিয়ান। সো পলিটিশিয়ান যদি দুর্নীতিবাজ হয়, আপনি যারা রাজনীতি করে কয় পার্সেন্ট অনেস্ট পিপল এখানে আছে আপনি বলেন তো? একটা দলের ভিতরে যদি 98% দুর্নীতিবাজ এবং চরিত্রহীন লোক থাকে, তারা কিভাবে সুশাসনে আমলারা তো ব্রিলিয়ান্ট। সো এই আমলারা শুধু তাদেরকেই হেল্প করে, তাদের স্বার্থই তারা সুরক্ষিত করে, এবং তাদের রক্ষা করার জন্য যে কোয়ালিটি রাজনীতি দরকার, সেই রাজনীতি বাংলাদেশে কখন আসবে নবডি নোস। একদম একদম। একটু ফিরতে চাই রাজ্জাক ভাই আপনার কাছে। আজকে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, EASD একটি সংস্থা, তারা একটি জরিপ করেছে আগামী নির্বাচন নিয়ে। সেখানে বিএনপিকে ভোট দিতে চান 70% মানুষ, জামাতকে দিতে চায় 19% মানুষ, এনসিপিকে দিতে চায় 2.6% মানুষ। এই জরিপের সঙ্গে আপনি একমত কিনা, আমি সেই উত্তর জানবো। তো দর্শক, তার আগে নিচ্ছে আমরা ছোট্ট বিরতি, ফিরছি খবরের সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম ভোটের আবহাওয়া নিয়ে। আপনারা দেখছেন এখন প্রকাশ, আমরা ছিলাম অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আমরা ঠিক কথা বলছিলাম যে EASDর একটি জরিপ, যেখানে বিএনপিকে ভোট দিতে চান 70% মানুষ, জামাতকে 19% মানুষ, এনসিপিকে 2.6। এটি জরিপের ফলাফল। এরকম জরিপ আগেও বেশ কয়েকটি হয়েছে।
আপনার কাছে এই জরিপটি কি মনে হয়, একমত কিনা আপনি জরিপের সঙ্গে? আমি জানি না, এই নিউজটা সম্ভবত প্রথম আলোতে ছাপা হয়েছে। এটা একটা জরিপ, প্রথম আলো সহ অনেক জায়গায় ছাপা হয়েছে। জরিপ, এই জরিপের অনেকগুলা বিষয় আছে এখানে। এক নম্বর হলো 70% বিএনপিকে ভোট দিতে চায়। 70%, এটা কিন্তু মোট জনসংখ্যা না আনি, শুধু 12 কোটি ভোটার আনি। 12 কোটি ভোটারের 70% কিংবা জরিপে যারা অংশগ্রহণ করেছে তাদের আমি তা বলছি না, এটার তো রেজাল্টটা দাঁড়ায় যে মোট ভোটারের। আপনি যে কয়জনই জরিপ করুক, 70% মানে তো টোটাল ভোটারের। জি, তো 70% ভোটার ভোট দিতে চায় বিএনপিকে, গেল এক। দুই, পাশাপাশি এর ভিতরে এটাও আছে 99.98, জি। মানে 99.98% লোক চায়, মানুষ ভোট দিতে আগ্রহী, মানে এত পার্সেন্ট, অলমোস্ট 100% লোক ভোট দিতে আগ্রহী। 3 নম্বর আসেন, এটার ভিতরে আরো একটা আছে, 69% লোক বলতেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিক। বিষয়টা কি দাঁড়াইলো তাহলে? পরস্পর বিরোধী। অর্থাৎ 100 জনের ভোটের মধ্যে 70টা ভোট বিএনপিকে দিবে। বাংলাদেশের ইতিহাসে তো দেখি নেই আমি। আর 99.98 মানে অলমোস্ট 100% লোক ভোট দিতে চায়। এটা আসলে কি জানেন? তার মানে আওয়ামী লীগের সবাই ভোট দিতে চায়, সেটাই। আমি সেটা বলছি না, সেটা এটা একটা ন্যারেটিভ তৈরি করা। অর্থাৎ ওই যে ম্যাডাম দিলারা বলছে যে একটা সাজানো নির্বাচন, অর্থাৎ অ্যারেঞ্জড ইলেকশন করতে যাচ্ছে, সেইটার বৈধতা দেওয়া। ইট ইমপ্লাইজ যে সামনের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে, আপনি লিখে রাখতে পারেন। সেই ইঞ্জিনিয়ারিংটাকে জায়েজ করার জন্য যদি হয় সেটি কি ভোটাররা সেটি নিয়ে সংকট তৈরি হতে পারে কিনা? আমি বলি আপনাকে, যে পদের নির্বাচন দলবিহীন যারা ভোটার, দলবিহীন ভোটারের কথা বলছি আমি। দলবিহীন ভোটার আছে তো, আছে 30-40% তারা আছে। বিভিন্ন জরিপে উঠে আসছে, হ্যাঁ, এখন সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিবে। দরকারই তো নাই, আমি তো জানি। জি, কেউ ভোট দিতে যাবে না, ওরা যাবে না, কারণ ওরা দেখতেছে কি নির্বাচন হতে যাচ্ছে। গেল এক। দুই, আপনি আসেন, 16 বৎসরে 4 কোটি তরুণ ভোটার তৈরি হয়েছে। এই 4 কোটি তরুণ ভোটার দেখছে ফ্যাসিজমরে সরাইছে কে, এবং 5ই আগস্টের পরে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, বিভিন্ন দলে যে ন্যারেটিভ করছে, তাতে 4 কোটি ভোটারের ভোট যাওয়ার কথা, টোটালটা এনসিপি জোটে যাওয়ার কথা আমার হিসাবে। যদি তাই হয়, এই জন্য আমি বলছি যত শুদ্ধ নির্বাচন হবে তত হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর এই ন্যারেটিভটা দেওয়ার মানে হচ্ছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে এবং 2/3 মেজরিটি নিয়ে কাউকে ক্ষমতা। আরেকবার আসবো। এই জরিপের সঙ্গে আপনি কতটা একমত বা কি মনে করছেন নির্বাচনের আগে এমন একটা ফলাফল? না, জরিপ সবসময় ঠিক হয় না। আমেরিকান ইলেকশনে যখন হিলারি ক্লিন্টন যখন প্রার্থী ছিল, জরিপে আসছিল সে জয়ী হতে পারে, কিন্তু হয়নি। 91 সালে বাংলাদেশে জরিপে প্রকাশ করা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আওয়ামী লীগ ক্ষমতা আসে নাই। আমরা সর্বশেষ ডাকসুর জরিপ দেখেছিলাম। জরিপ নট নেসেসারিলি যে সম্পূর্ণ রিফ্লেকশন করে, কিন্তু আমি যেটা বুঝি যে বাংলাদেশের মানুষ আগামী যদি ভোট দিতে পারে, যদি সুষ্ঠু ভোট হয়, তারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা তন্ত্র তাদেরকে প্রত্যাখ্যান করবে। মানুষ চায় একদম চাঁদাবাজ মুক্ত একটা সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, সুশাসন এবং ন্যায্যতার ভিত্তিতে সমাজ। সেইখানে যে প্রার্থীকে তারা মনে করবে যে তারা এটা এনশিওর করতে পারবে, মানুষ সেই দিকে ঝুঁকতে পারে। এই জরিপে যাই আসুক। গণভোট একটি এবার নির্বাচনের বড় একটি ব্যাপার, যেটা নিয়ে অন্তর্বর্তী সরকার খুবই আগ্রহ দেখাচ্ছে বা তারা আন্তরিক, কিন্তু ভোটাররা গণভোটকে কতটুকু গণভোট সম্পূর্ণ কনফিউজিং, এটা একটা বিভ্রান্তি সৃষ্টি করবে। একই সাথে 2টা ভোট, বাংলাদেশের মানুষের জেনারেল আইকিউ লেভেল ওইরকম না, এবং সুপ্রিম কোর্টে একটা রিট হয়েছে যে একসাথে যাতে 2টা ভোট না হয়। ওই রিটে হয়তো কিছু হবে না, কিন্তু মানুষের ইন জেনারেল ওই 4টা কোশ্চেনের ভিতরে আরো অনেকগুলো ভিতরে হানা, এইটা কনফিউজিং। সে তো একসঙ্গে হানা দিয়ে আসবে, সে তো আলাদা আলাদা যেহেতু দিচ্ছে না এবং সেই ক্ষেত্রে এই গণভোটটা এখানে আনাতে আমার একটা আশঙ্কা হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলা সেটা না হয়ে যেতে পারে। মানে গণভোটে আপনার না জয়ী হয়ে যেতে পারে না বুঝে, কারণ এইখানে প্রভাব পড়ছে। কারণ ওই জনগণ তো ওইভাবে মুভ করবে যে ক্ষমতায় কারা আসতেছে, তারা কি নির্দেশ দেয়, এবং মানুষ নেমে যায় যে এটা হা ভোট দিবে। সেটা আমার একটু সন্দেহ আছে যে গণভোটের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা কতটুকু সাকসেসফুল হবে আমার সন্দেহ রয়েছে। আপনি কি মনে করছেন? ভেরি সিম্পল, কারণ আমি তো গণভোটের হা ভোট দিয়ে জয়যুক্তই করি, আমার ওপর যাইতে হবে কেন? আমরা তো আইনি ভিত্তি দিয়ে দিলেই পারতাম। 7-8 মাস লাগলো, কোনো একটা জটিলতা তৈরি হয়েছে, তারপরে গণভোটে দিলাম। সেখানে যদি হা জয়যুক্ত হয়, তারপরেও যদি সংসদ অ্যাপ্রুভাল দেয়, তার মানে এটা ঘুরে বালি হোপলেস।
এবং এবং এটা পুরো eyewash। অভ্যুত্থানের যে স্যাক্রিফাইস পুরোটাই এবং আরো জটিল পরিস্থিতি হবে নির্বাচনের পর। এরা কোন সংবিধানে নির্বাচন করতেছে, এখন সবকিছু 100% অনিয়মে একটা নির্বাচন হচ্ছে। তারা যদি প্রত্যাশা করে দেশের জনগণ তাদের এই অনিয়মের ভিতর থেকে একটা দেশ ইন দ্য নেম অফ অ্যারেঞ্জ ইলেকশন তারা ক্ষমতাটাকে টেক ওভার করার পর দেশ যাতে সবাই মেনে নিবে, এটা না। দ্যাট মে বি দ্য সেকেন্ড ফেজ অফ জুলাই আন্দোলন। মেনে নেবে না কেন? ভোট দিন, তারা তো ভোটের আপনি অনিয়মে তো রানী সব, আসছে। আপনি সবই তো অনিয়মে করছেন, আপনি তো সংবিধানে নাই। না, কিন্তু মানুষের তো সেখানে মানুষের কোন রোল আছে নাকি এখানে? আপনি বললেন কি মানুষের রোলটা কোথায়? জনগণ কি চায়? ওই যে যারা দলবিহীন ভোটার তারা কি চাইছে? তারা বিচার চাইছে। বিচারটা কি আদৌ প্রপারলি হচ্ছে? এই 17 মাসে যে পরিমাণ ডিস্টার্ব এই সরকারকে করা হয়েছে, এরাই আবার বলছে 15 বছর নাকি শেখ হাসিনাকে তাড়ানোর জন্য আন্দোলন করছে। যাকে তাড়ানোর জন্য একযুগ আন্দোলন করছে তারা ক্ষমতায় ছিল 15 বছর, আর যাকে সহযোগিতা করছে সে 17 মাসে টালমাটাল। আপনি বুঝতেছেন না? সিম্পল। মিডিয়া, আমলা, বিজনেস, মানে কি করে ব্যবসায়ী। কর্পোরেট, এই তিনজনের কাছে গুটি হইল রাজনীতিবিদ। রাজনীতির কাছে কোনো পয়সা নাই, অন্যের পয়সা আপনার পকেটে। সুতরাং এই তিনের সমন্বয়ে দেশ চলবে, এবং তিনের সমন্বয়ে যেই বন্দোবস্ত 53-54 বছর যাবত আমরা দেখে আসছি সেটাই চলমান রাখার চেষ্টা করবে। আমরা আশাবাদী হয়তো সেখানে থাকবে না। না, কিন্তু স্যার আপনার কি মনে হয় নির্বাচনকে সামনে রেখে যে যতটা সংকটের কথা বললো রজ্জাকি ভাই, সেটা কি হবে? কারণ বিএনপিও ভোট চায়, জামাতও চায়, এনসিপিও চায়, তারা একটি ঐক্যমতে গিয়ে ভোটটা গণতান্ত্রিকভাবে না, উঠাবে কিনা? পাতানো নির্বাচন হলে একটা ডিজাস্টার হতে পারে। এই কারণে তখন আওয়ামী লীগ বলার চেষ্টা করবে, যেখানে বসেই বলুক, দেশ বা বিদেশে বসে, দেশে বসে বলবে না, তারা বলবে তো গত যে 3টা নির্বাচন, সেই 3টে নির্বাচন তো পাতানো নির্বাচন ছিল, তাহলে পার্থক্যটা কি হলো? পার্থক্যটা তো হলো না। তো এই পাতানো নির্বাচনটা, এইটা শুধু যে ওই 3 পক্ষের যে অ্যারেঞ্জ সেটা না, এইটা ইন্ডিয়াও তাই চাচ্ছে, রও তাই চাচ্ছে যে এমন কিছু হোক যে মানুষের ভিতরে এই ধরনের একটা ধারণা প্রথিত করা যে আমরা আগে ভালো ছিলাম, ঘুষ আগের চেয়ে বেড়ে গেছে, চাঁদাবাজ বেড়ে গেছে, অরাজকতা বেড়ে গেছে, রাস্তার শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে গেছে, অর্থাৎ একটা ডিসফাংশনাল স্টেট এখন তৈরি করেছে। সেই ডিসফাংশনাল স্টেট আপনি ফাংশনাল স্টেট নিতে পারবেন কিনা এটা দিয়া, সেইটা ডিপেন্ড করবে যারা ক্ষমতা আসতে চায় তারা নিজেরা কত টাকা দুর্নীতিমুক্ত থাকতে পারছে এবং দেশকে কতটা দুর্নীতিমুক্ত করতে পারবে। বাট যে লক্ষণ, সেই লক্ষণ সেই দিকে যায় না। কারণ আপনার যে জবাবদিহিতা দলের ভিতরে যারা অন্যায় করে সেটা কোনো না কোনোভাবে ম্যানেজড হয়ে যায়, যার জন্য বিজনেসম্যান যারা বলছে যে স্বৈরাচারী সরকারের যে আপনার আজীবন থাকবো, মরার পরেও থাকবো, তারাও দেখবেন যে ম্যানেজ হয়ে গেছে। কারণ এমন কোনো পলিটিক্যাল নেতা নাই যে তাকে প্যাকেট দেওয়া যায় না। সেই প্যাকেট দেওয়া যদি বন্ধ করতে না পারে টপ লিডার, তাহলে টপ লিডারই কিন্তু বেকায়দায় পড়বে। জি, ব্যারিস্টার সারোয়ার হোসেন এবং অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা করব যে বিএনপি, জামাত, এনসিপি সহ সবাই এক হয়ে একটি যে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেটি আগামী নির্বাচনের মাধ্যমে যাতে এগোতে পারে। দর্শক, আমরাও দুজন অতিথির সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই, তারা নানান শঙ্কার কথা বলেছেন, সম্ভাবনার কথা বলেছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে আগামী 12 ফেব্রুয়ারির ভোট একটি গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের 16 কোটি মানুষের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেদিকেই নিয়ে যাবে, সেই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।